সহজ ম্যাচ কঠিন করে জিতল বাংলাদেশ, তারপরও জয় দিয়ে টি-20 বিশ্বকাপে স্বস্তির শুরু টাইগারদের। ওদিকে আফগানদের এবারের শিকার নিউজিল্যান্ড। বিশ্বকাপ নিয়ে আমাদের বিশেষ আয়োজন কাভার ড্রাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাকিবুল হাসান, আর আমার আজকের অতিথি সাবেক জাতীয় ক্রিকেটার জাভেদ ওমর। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। কোনো সন্দেহ নেই এই জয়টা তো স্বস্তির, কারণ বাংলাদেশ টেনশনে পড়েছে, ফর্ম খারাপ যাচ্ছিল, তারপরেও কোনো না কোনোভাবে একটা জয় দরকার ছিল। ও ইয়েস, অফকোর্স, একদমই যে অবস্থা ওয়ার্ল্ড কাপ থেকে যাওয়ার আগে থেকে শুরু করে আমেরিকা সিরিজ সব কিছু মিলিয়ে প্র্যাকটিস ম্যাচ, ফর্ম, টপ অর্ডারের খারাপ, ইঞ্জুরি, এটা অবশ্যই একটা বড় স্বস্তি বাংলাদেশের জন্য, ডেফিনেটলি আমাদের বড় রানে যাওয়ার জন্য। এবং এই ম্যাচ জয় দিয়ে বাংলাদেশ কিন্তু এই গ্রুপের যে স্ট্যাটাস তাতে কিন্তু সুপার 8টা মানে একটু কনফার্মের মতো হয়ে যায়, এই কারণে কারণ শ্রীলঙ্কা ফার্স্ট ম্যাচও হেরে গেছে। এখন বাংলাদেশ নেদারল্যান্ডস ম্যাচটাই হয়ে দাঁড়াবে আসলে কে প্রসিড করবে এরকম একটা বিষয়। বাংলাদেশ ইনশাআল্লাহ। আচ্ছা, বাংলাদেশের আজকের পারফরমেন্স নিয়ে যখন আমরা কাটাছেড়া করব তখন দেখা যাবে টস জয় দিয়ে শুরু এবং ফিল্ডিং নিতে পারা, সেটা কি বাংলাদেশকে একটু অ্যাডভান্টেজে নিয়ে গিয়েছিল শুরুতেই? অফকোর্স, যেহেতু বাংলাদেশ নেগেটিভ মাইন্ডে ছিল টুর্নামেন্টের আগে, ব্যাটিংটা যেহেতু আমাদের স্ট্রাগলিং, আমরা হয়তো আমাদের বলিংটা স্ট্রেংথ, যেহেতু ওই জায়গায় আমরা স্ট্রাগলিং করছি, আমার এটাই টিমের প্ল্যান, উইকেটের কিছু হেল্প থাকে স্টার্টিংয়ে। দ্বিতীয় হচ্ছে সবচেয়ে মনে হচ্ছে আজকে জয় বলে না, বাংলাদেশের ফিল্ডিংয়েও খুব এক্সাইটমেন্ট ছিল, মানে জিতার জন্য বলে না, আসলে আজকে জয়লাভ বলে না, বাংলাদেশ আজকে হারতেও ফিল্ডিংয়ের জায়গাটা খুবই ইন্টেন্সিটি, খুবই ভালো ওয়েট ছিল। তো ওইটা আমার মনে হয় খুব অ্যাডভান্টেজ পেয়েছে। হয়তো স্টার্টিং শ্রীলঙ্কা আউটস্ট্যান্ডিং করেছে, বাংলাদেশ মোটামুটি বোলিং করেছে বা ভালো করে নেই, ওদের জোনে মারার সুযোগ দিয়েছে, ওই জায়গাটা এভাবে কামব্যাক করা আমি মনে করি আউটস্ট্যান্ডিং বোলিং অলসো। ডেফিনেটলি। এবং আপনি যে বডি ল্যাঙ্গুয়েজের কথা বলছিলেন, ওই জায়গাটাই মিসিং ছিল, মানে দলটাকে দেখেই মনে হতো আত্মবিশ্বাস নেই। আজকে সেই জায়গার বড় পরিবর্তনটা আসাতে, এবং সেটার কারণ কি তাসকিনের আর্লি ব্রেক থ্রু, মানে যদি আর্লি ব্রেক থ্রু না হতো তাহলে কিন্তু মোমেন্টামটা ধরা কঠিন না, যেভাবে স্টার্ট করেছিল ওই ব্রেক থ্রু উইথ দ্য ফিল্ডিংয়ের কথা বলছি। বোলিং তো অবশ্যই চমৎকার করেছে, হয়তো এটা আমরা ব্যাটিং করলে বুঝতাম না, কারণ ব্যাটিংয়ে বোঝা যায় না, কিন্তু ফিল্ডিংয়েও কিন্তু বোঝা যায় টিম কী অবস্থায় আছে। টিম কিন্তু ভালো অবস্থা ছিল না, বাট আজকে প্রথম ম্যাচ থেকেই সবার, যেহেতু ওরা হয়তো মিডিয়া ফলো করে বা সোশ্যাল মিডিয়ায় কানে আসে, এই ম্যাচটা আমাদের ইম্পর্টেন্ট। আমি সবসময় একটা কথা বলি, যতই আমরা কথা বলি, এক্সপার্ট হোক, কোচ হোক, প্লেয়ার যদি চিন্তা না করে, দল যদি চিন্তা না করে, এই ম্যাচটা আমরা খেলতে চাই। কারণ ক্রিকেট টি-20 একটা এমন ফরম্যাট, আপনার নেগেটিভ জিনিসটা আপনি কম সময় চিন্তা করতে হবে, 50 ওভার সারাদিনের ব্যাপার। এখানে আপনার মানে হয়তো চিন্তা করবেন, লিটন চিন্তা করে আজকে আমি 22 বল খেলবো বা 30 বল খেলবো, চিন্তা করেন, এখানে চিন্তার সুযোগ কম। ওই জন্য একটা প্লাস পয়েন্ট ছিল বাংলার জন্য, কারণ যেভাবে বাংলাদেশ স্টার্ট করেছিল, মানে সব মিলিয়ে এই ম্যাচে মনে হয় না কিন্তু ফিল্ডিংয়ের জায়গায় দেখে বাংলাদেশ মানে খারাপ অবস্থা থেকে প্রথম ম্যাচ খেলছে। কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে বাংলাদেশ যে রানটা তাড়া করতে নেমেছিল, সেখানে যেভাবে শুরু করলো, সেই টপ অর্ডার নিয়ে সংখ্যাটা তো কাটলো না। অফকোর্স, একদম, মানে আমাদের সংখ্যার চেয়ে বেশি কি, মানে আমি যেটা বলি না যে স্মার্ট ক্রিকেট মানুষ বলে না, যখন আপনি 125 অল আউট করে দিয়েছেন, দ্যাট মিনস কি আপনার ওভারে 6 থেকে একটু বেশি দরকার। আর যেটা লিটন করেছে, লিটন রান করে বলে, লিটন কিন্তু আজকে 19 রান আউট হইতো, সে কিন্তু ওই জিনিসটা মানে নিয়েছে, কারণ উনি স্ট্রোক খেলা পছন্দ করেন, কাভারের উপর দিয়ে খেলেন, সুইপ খেলেন, কিন্তু উনি কিন্তু খেলেননি আজকে, না, একদমই খেলেন না। তো ওই একটা জায়গায় সৌম্য জানে আমি অফ ফর্মে, আমি আজকে 20টা বল খেলি, কেন 20টা বল যদি উনি 17-16 করে মানানসই না, কিন্তু ইউ আর চেজিং 125। তো ওই একটা জায়গায়, এটা হচ্ছে স্মার্টনেস, কি আপনি প্রথম বল আপনি সুইপ খেলেন, ওকে লেগ স্টাম্পে লাগে নেই, সেকেন্ড বল আপনি শর্ট অফ প্লেন, হয়তো মিডন সামনে আপনি উঠিয়ে মারতে গিয়েছেন। এটাই হচ্ছে আমি মনে করি যে একটা মানে যখন মানসিক চিন্তা, কি আমি আজকে এইভাবে খেলতে চাই। যখন খারাপ খেলে তখন তো পা চলা বন্ধ হয়ে যায়, ব্রেন চলে না, তখন আমি সিম্পল জিনিস চিন্তা করা উচিত। যেহেতু আপনার অপরচুনিটি পেয়েছেন, আজকে যারা 70 হতো, সমুদ্র শর্ট খেলতো, আই ডোন্ট মাইন্ড, কারণ চান্স নিতেই হবে। 124 আপনার 6 করে লাগে, ম্যাক্সিমাম 6 একটু বেশি। তো ওই জন্য, আর যেহেতু উনি স্ট্রোক খেলা পছন্দ করেন, উনি ওনার জোনে পেলে মারবেন, উনি জোর করে মারতে গিয়ে এটা -1 সেম কিন্তু জুনিয়র তামিমও। আমরা একে একে একটু বোলারদের প্রসঙ্গে আসবো। বাংলাদেশের 3 জন বোলার অসাধারণ করেছেন, স্টার্টিং ফ্রম তাসকিন। তার ফিটনেস নিয়ে টেনশন ছিল বা অনেক প্রশ্ন ছিল, কিন্তু তিনি ব্রেক থ্রু যেমন দিয়েছেন, তার পাশাপাশি 25 রানে 2 উইকেট, ইভেন তার যদি ইকোনমি বলি সেটাও দারুণ। ওটাই বলছিলাম যে আমরা সবসময় চিন্তা করি, সবাই কিন্তু বলে যে রানের খেলা, টি-20 একটা এমন ফর্মেট, আমি সবসময় বলি আপনাকে বোলার জিতাবে। আজকে কিন্তু 125 দেখেন যেভাবে স্টার্ট করেছিল,
শ্রীলঙ্কা, ওই জায়গায় আপনি আমাদের 3টা বলার 5-এর নিচে রান দিয়েছে। তো ওটার জন্য কিন্তু আমরা 25-এ আমরা যেভাবে স্টার্ট করি, যেমন সাকিব আজকে কস্টলি হয়েছে 10-11 করে দিয়েছে, বাট ওই জায়গায় 3টা বলার ভালো করা মানে অনেক ভালো। আজকে 2টা বলার ভালো করতো, ওদের 140-45 হতো, যেটা আমাদের খুব টাফ হতো, 150 রান টাফ হতো। ওই জন্য বলি টি-20 একটা এমন টেস্টের মতো। টেস্ট আমি কথা সবসময় বলি, টেস্টে আবার জিততে হলে 20টা উইকেট নিতে হবে। টি-20 আবার জিততে হলে 2টা বলারকে এই যে এরকম 4 ওভার 22 রান, 4 ওভার 18 রান দিয়ে আপনাকে ম্যাচ জিততে হবে। তাসকিন যখন মোমেন্টামটা সেট করলেন, সেটা আবার মুস্তাফিজ তার অভিজ্ঞতা দিয়ে দুর্দান্তভাবে কাজে লাগালেন সত্যি বলতে, এবং যদি আপনি 17 রানে 3 উইকেট এবং অ্যাবসলিউটলি সুপার 4 ওভার 17 রান, মানে বিরাট ব্যাপার টি-20 ফরম্যাটের জন্য। ওইটা একটা ব্যাপার। তার মধ্যে আমার মনে হয় উনি আজকে যা চেয়েছেন তাই হয়েছে, 2-1টা বল ছাড়া উনি যেভাবে যেভাবে পছন্দ করেন, থার্ড ম্যানকে সামনে রেখে একটু স্লোয়ার, হ্যাঁ উনি যেভাবে কাট করবে। আমরা তো মুস্তাফিজের বেশি আশা করি কেন, এই যে যতটুকু উইকেট খেলা হচ্ছে, ডালাস বলেন, নিউ ইয়র্ক বলেন, ওনার টাইপের উইকেট। আমাদের যাওয়ার আগে আমি বলছিলাম যে বাংলাদেশের 2টা খেলা ভালো সুযোগ, একটা টি-20 যখন এনি টাইম কামব্যাক করতে পারে, দ্বিতীয় হচ্ছে একটু স্লো ফাঁসা উইকেট থাকবে, যেটা বাংলাদেশের জন্য খুব সুবিধা। আমরা ওই উইকেটে খেলে ইউজ টু, হয়তো আমাদের অফ ফর্মের জন্য আমরা খেলতে পারছি না, বাট বোলাররা তার অ্যাডভান্টেজটা পুরোপুরি নিয়েছে আজকে। আমরা যদি এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচে যদি চলে যাই, রিশাদকে ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হয়েছে, এবং বাংলাদেশের দীর্ঘদিনের আক্ষেপ ছিল যে লেগ স্পিনার নিয়ে, তো এটা তো বিরাট একটা ঘটনা বাংলাদেশ ক্রিকেটের জন্য। অবশ্যই এটা স্টিল আর্লি টু সে, এরকম অনেকেই বিপ্লব আসছেন, আরেকজন লেগ স্পিনার নামটা ভুলে গেলাম, উনি যদি কন্টিনিউ করে আমাদের বাংলাদেশ অনেক বড় এসেট হবে। কেন, যে কোনো দলে কিন্তু একটা ভ্যারাইটিস থাকে, আর স্পেশালি টি-20 ফর্মেট আসাতে আরও বেশি আপনার দরকার। কেন আপনি যত জোরে বল করেন, জোরে মার খাবেন, তখন আপনি স্পিনার, ফিঙ্গার স্পিনার বলেন আর রেস্ট স্পিনার বলেন, তো এটা অনেক প্লাস পয়েন্ট আমাদের জন্য। আর উনি লো অর্ডারে অ্যাটাক করা পছন্দ করেন বা খেলেন, একটাই আমরা নিতে দেখেছি, বাট স্টিল আমি মনে করি আর্লি টু স্পিড। কিন্তু ওনার যে টাইপের হাইট, যে টাইপের শান্ত, কাম অ্যান্ড কোয়াইট, আমার মনে হয় ইনশাআল্লাহ উনি বাংলাদেশ টিমে লম্বা সার্ভিস দিতে পারবেন, কন্টিনিউ করা সম্ভব আর করবেন আমার মনে হয় ডেফিনেটলি। আমরা অনুষ্ঠান শুরুর আগে যখন আলাপ করছিলাম, তখন একটা কথা আপনি আমাকে প্রশ্ন করেছিলেন, বলেন তো ম্যাচে টার্নিং পয়েন্ট কোনটা? তো তখন আমরা যে আলাপ করেছিলাম, আপনি কি আসলে সেটার সাথে একমত যে 3 ছক্কার যে জায়গাটা ছিল, যেটা তাওহিদ হৃদয় হাসারাঙ্গাকে হাঁকালেন, ওটা অফকোর্স ও একদম মানে ম্যাচ ওতে একদম সরিয়ে নিয়ে গেছে, যেটা ওখানে যেটা আমরা মনে হচ্ছে আমরা আরামে জিতবো। আপনি দেখেন 3টা ছক্কা মারার পরও কিন্তু ওভারে 7 করা দরকার ছিল, আমরা স্ট্রাগলিং, ওই সময় আমরা পিছিয়ে পড়েছিলাম অনেক। হ্যাঁ, আস্তে আস্তে ওটাই না হতো, ওটাই পুরো টার্নিং পয়েন্ট আমার মনে হয়। তারপরে একটা একটু টার্নিং পয়েন্ট রিয়াদের 6টাও, কারণ যে একদম ডেথ টাইমে যখন আবার টেনশন তৈরি হলো, হ্যাঁ টেনশন না, ওটা আপনি যদি ওই এই উইকেটে ওরা যে টাইপের মোটিভ হয়েছিল, যে টাইপের এগ্রেসিভ ছিল, 2টা উইকেট নেওয়া কোনো ব্যাপার ছিল না। কেন, আপনার উইকেট তো মারা পারমিট করছিল না, ওই জায়গায় এরকম জুসি ফুলটসকে ছক্কায় পরিণত, ওটাও কিন্তু অনেক রিয়াদের মতো প্লেয়ার বলে পারছে, যে কোনো চিন্তা 8 উইকেট পরে গেছে, আমি এক খেলবো, শেষ পর্যন্ত যাবো, কিন্তু ওই জায়গায় ওটা পাওয়াতে রিয়াদ পুরো চমৎকার হচ্ছে, ওটাও কিন্তু একটা ছোট্ট টার্নিং পয়েন্ট। ডেফিনেটলি শ্রীলঙ্কা পেলে বোধহয় রিয়াদের 6 মারাটার একটা ইকুয়েশন আছে, আপনার কলম্বোর 6 মনে থাকার কথা, সেই ম্যাচটাও এরকম রোমাঞ্চকর ছিল। রিয়াদ যে টাইপের ফিনিশার, ওকে এই টাইপের ইনিংস খেলতে হবে, এই জন্য আমরা ওকে ফিনিশার বলি, হার্ড ওয়ার্ক বলি, যাই হোক। এখন তো উনি লাস্ট এই ওয়ার্ল্ড কাপের সমালোচনা হওয়ার পর 50 ওভার্সের ওয়ার্ল্ড কাপে তারপর উনি যেখানে নিয়ে গিয়েছেন ওনাকে, এটা আমি মনে করি বাংলাদেশের জন্য অনেক বড় পাওয়া। তারপরে আরেকটা কথা বলতে চাই, যখন এটাও ম্যানেজমেন্ট চিন্তা করা উচিত, একটা প্লেয়ার আমার টপ ফর্মে, ওকে আমি একটু বেশি বল খেলাবো। নো ডাউট সাকিব আমাদের টপ প্লেয়ার, কিন্তু আমি মনে করি মাহমুদুল্লাহ ওই জায়গা থাকেন, সাকিব যদি বড় রান হয় এটা স্লপ করা উচিত, হয় সাকিব যাবে, হয় মাহমুদুল্লাহ, এটা 2টা যে কোনোটি থাকা উচিত। কারণ এখানে তো টি-20 খেলা, তো একটা জায়গায় আমার মনে হয় সাকিব আমাদের চ্যাম্পিয়ন প্লেয়ার, বাট রিয়াদ ভেরি এগ্রেসিভ, বড় 6 মার। সাকিব যেমন কি 6 কম মান, স্ট্রাইক রেট ভালো, বাট মাহমুদুল্লাহ ওই জায়গাটা সামটাইম খুব ইম্পর্টেন্ট হবে। ডেফিনেটলি। আমরা বাংলাদেশের ফ্যানদের নিয়ে একটু আলাপ করতে চাই। এই ফ্যানরাই হয়তো অনেক কথা বলে দলকে চাপে ফেলে দিয়েছিল, মিডিয়াও সেখানে অনেক সময় অনেক ধরনের একটু এলোমেলো রিপোর্টিং করতে হয়েছে, কিছু করার নেই। দর্শকরা আজকে কিন্তু ডালাসেও যদি আপনি দেখেন, সেখানেও যেমন তারা মাঠ দখল করেছিলেন একটা বড় অংশ, বাংলাদেশের দেশের দর্শকরাও কিন্তু দারুণভাবে উপভোগ করেছেন। দর্শকরা নিশ্চয়ই আবার তাহলে ট্র্যাকে ফিরে আসলেন, দলকে নিয়ে আবার আসার সঞ্চার হলো। দেখেন টপ লেভেলে আমাদের ক্রিকেট একটা এমন জায়গায় চলে গিয়েছে, মানে যে রিক্সা চালায় উনিও খেলা দেখে, পিএমও খেলা দেখে, আমরা যারা সংযোগ খেলা দেখি, তো ওই একটা জায়গায় এই প্রেশারটা প্লেয়ারদেরকে নিতে হবে, এত ইজি না। সোশ্যাল মিডিয়া যেভাবে ট্রল করে মানুষের, ওই প্রেশারটা প্লেয়ার যদি না নেয়, এটা একটা কিন্তু কী বলে মাইন্ড সেট আপ, ওটা নিতে হবে। আর দর্শকের কথা বলছি, হ্যাঁ আমরা তাদেরকে
সমালোচনা করবো, কিন্তু এমন কিছু পার্সোনাল সমালোচনা না করি যেটা তাদেরকে মানে হার্ট করে। আমরা নো ডাউট আছে ক্রিকেটের এই পর্যায়ে দর্শকদের অনেক অবদান আমাদের, অনেক আগে আমি বলি আজকে দর্শকদের ইনভলভ বলে আমরা এত বড় ওয়েভ তৈরি হয় এগেনস্ট শ্রীলঙ্কা, এগেনস্ট ইন্ডিয়াও। বাট নো ডাউট তারা এখন অবশ্যই এটা যাতে না হয়, কেন মাথায় রাখতে হবে তারাও মানুষ, তাদের একটা ব্রেড অ্যান্ড বাটার, তারা তাদের চেয়ে বেশি কেউ কষ্ট পায় না। হয়তো ওরা মনে করে কেন আমরা বেশি কষ্ট, কিন্তু আসলে প্লেয়ার একটা কেরিয়ার, একটা সম্বোধন খারাপ করে ও দল থেকে ছিটকে যায় 3-4টা করে, আবার হয়তো ফিরে আসে। তো এটাই মাথায় রাখতে হবে। আমরা সমালোচনা অবশ্যই করবো যারা আমরা গণমাধ্যমের কথা বলি, বাট এমন কিছু ব্যক্তিগত যেমন ট্রল করে বা কিছু স্টোরি বানায়, এটা আমার রিকোয়েস্ট থাকবে তাদের কাছে এটা যাতে না করা হয়। বাংলাদেশ নিয়ে আলাপে আমরা আবার একটু অনুষ্ঠানের শেষের দিকে ফিরে আসবো। আমরা আরো 2টা ম্যাচ নিয়ে একটু কথা বলতে চাই ছোট ছোট করে। আজকে আরো একটা দারুণ জয় ছিল, সেটা হচ্ছে আফগানিস্তান নিউজিল্যান্ডকে, এবং আপনি ব্যবধান যদি দেখেন 85 রানের জয়। আফগানিস্তান তো আমার মনে হচ্ছে যে এখন টপ টিমের একটা, একদম যদি সত্যি কথা বলা হয় টি20-তে। দেখেন, হ্যাঁ অবশ্যই ওরা কিন্তু মানে চ্যাম্পিয়নের দাবিদার নিয়ে আসে নাই, কিন্তু ওরা যদি চিন্তা করে এটা মন্দ হবে না, হয়তো ওদের প্রেশার তৈরি হবে, এই জন্য চিন্তা করে ওরা গিয়ে খেলে। কিন্তু আমরা কিন্তু সবাই বুঝি যে আফগান যদি সুযোগ পায় তাদের কিন্তু ফাইনাল বা মানে চ্যাম্পিয়ন হয় অসম্ভব কিছু নাই। কেন টি20 এমন ফ্রন্ট, ওদের অনেকগুলো বড় বড় অস্ত্র, ওদের অ্যাটাক করা, 6 মারা অ্যাবিলিটি, ক্যান স্ট্রাইক রেট, আবার বোলিংয়ের যদি আপনি বলেন ওদের ভ্যারাইটিস অনেক, নবী বলেন, রাশেদ বলেন, এখন ফারুকিও দুর্দান্ত বোলিং করছেন। ওদের বোলিংটা অ্যাসিউর ছিল অনেকদিন ধরে, ব্যাটিং নিয়ে বছর খানেক আগেও দুশ্চিন্তা ছিল, একটু স্ট্রাগলিং। আপনি যদি গুরবাজের আজকের ইনিংস দেখেন, 80 রানের ইনিংস খেলেছেন, হয়তো প্রথম সেঞ্চুরি পেয়েও যেতে পারতেন যদি আরেকটু থাকতে পারতেন। সব মিলে আফগানিস্তান যে খেলাটা নিউজিল্যান্ডের সঙ্গে খেললো, সেক্ষেত্রে গুরবাজ এবং ফারুকি আজকে কিন্তু 4 উইকেট নিয়েছেন, রাশিদ খানও 4 উইকেট নিয়েছেন। সবকিছু মিলে মানে আসলে ইন্ডিভিজুয়াল পারফরমেন্সই কি তাদেরকে এগিয়ে দিল। অফকোর্স এরকম এত টি20 কখন এত বড় ব্যবধান কেউ নিউজিল্যান্ড, সত্যি বি অনেস্ট, আমি দেখতে পেয়েছি বাংলাদেশের খেলা ছিল, নিউজিল্যান্ড কেমন ব্যাটিং করেছে আমি জানি না, একদমই বাজে ব্যাটিং করেছে, 75 অল আউট, মানে এটা বোঝাই যাচ্ছে খারাপ। আর এমন হতে পারে ওরা দুর্দান্ত বোলিং করেছে, যে 159 বড় রান না কিন্তু চেজেবল, কিন্তু হয়তো ওরা বোলিং হয়তো টপ করেছে। অবশ্যই ওরা ব্যাটিং খারাপ করেছে, এরা বোলিং বেশি ভালো করেছে। অলওয়েজ তারা বোলিং কিন্তু চ্যাম্পিয়নকে এত ভ্যারাইটিস, এত মানে একদিক দিয়ে ফাস্ট বোলিং, লেগ স্পিন, আবার অফ স্পিন, অবশ্যই তারা এগিয়েছিল আর বেশি বাজে ব্যাটিং করেছে এন্ড অফ দ্য নিউজিল্যান্ড। অন্য যে কোনো ফরম্যাটের চেয়ে আফগানিস্তান আসলে টি20-তে বেশি স্ট্রং। দুটোই কারণ, একটা তাদের বোলিং স্ট্রেংথটা ভেরি স্ট্রং, বরাবরই একদম ভ্যারাইটিস উইথ কোয়ালিটি, আর দ্বিতীয়ত তাদের ব্যাটিংয়েও স্ট্রাইক রেট টপ থাকে। গুরবাজ অলওয়েজ ডমিনেট করা পছন্দ করেন। মানে পরপর 2 ম্যাচে দেখেন আপনি ফজল ফারুকি, নতুন স্টার, তিনি অবশ্যই ভালো বল করেন, কিন্তু এই মানে মঞ্চটাকে তিনি কিন্তু নিজেকে আরো ছাড়িয়ে যাওয়ার জায়গায় নিয়ে, যেহেতু উইকেটে হেল্প পুরো অ্যাডভান্টেজ নিচ্ছে, এমনি তিনি ভালো বোলিং করেন, এবার মানে কন্টিনিউ মানে ভালো বল করছেন, উইথ ব্যাটসম্যানকে ডিস্টার্ব উইকেটে হেল্প হচ্ছে, এই জন্য আরও বেশি হচ্ছে। ডেফিনেটলি। আমরা একটু আজকে আর একটা খুব ইম্পর্টেন্ট ম্যাচ আছে, সেদিকে একটু নজর দিতে চাই। ইংল্যান্ড অস্ট্রেলিয়া ইজ এ বিগ ম্যাচ, এবং আপনি যদি দেখেন যে ইংল্যান্ড বর্তমান চ্যাম্পিয়ন, তারা প্রথম ম্যাচটা কিন্তু বৃষ্টির কারণে তারা খেলতে পারেনি, এবং যদিও সেই ম্যাচটা স্কটল্যান্ড কিন্তু অনেক ভালো খেলে ফেলছিল, মানে 90 রান বিনা উইকেটে ছিল, ফলে ইংল্যান্ড অস্ট্রেলিয়া ম্যাচের ইকুয়েশনটা কেমন দাঁড়াবে? দেখেন টি20-তে ডিফিকাল্ট নট ডিপ্লোম্যাটিক আনসার, বাট আমার কাছে মনে হয় তারপরেও যেহেতু ফাঁসা উইকেট, ওই জায়গাটায় যে অ্যাডভান্টেজটা নেবে, যে আপনার যে ব্যাস্ট ক্রিকেট বা আইপিএলের মতো অ্যাটাক করে পারবে, এটা হবে না। কিন্তু ওই দুই দলের তো মানে এক্সপার্টিসই কিন্তু ওই জায়গায়, যে তাদের হ্যাঁ, ব্যাটারদের যদি আপনি দেখেন স্ট্রাইক রেট 150-র উপরে এরকম, ফলে ফাঁসা উইকেটে খেলাটা তো একটু কঠিন, তাদের একটু কঠিন হয়, ওই জন্য বললেন স্মার্টটা এখানে। আবার ওরা এত বড় দল, ওই জায়গাটা তারা আবার কপ করবে, এটা উইকেট ডিমান্ড করছে না আমার অ্যাটাক করার, যেটা লিটন আজকে করেছে, এটা আগেই করা হচ্ছিল। ওরা হয়তো ওই টাইম, এই জন্য তারা হচ্ছে চ্যাম্পিয়ন প্লেয়ার। ওই যে আজকে যখন এরকম ফাঁসা উইকেট, হয়তো ওরা স্ট্রাইক রেটটা 130-তে নিয়ে আসবে, ওই দলই ভালো খেলবে আমার কাছে মনে হয়। মানে তার মানে এখানে এই ওয়ার্ল্ড কাপে যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে অনেক বেশি উইকেটের সাথে অ্যাডজাস্ট করতে হচ্ছে। যদিও টি20 ফরম্যাটে আমরা অতীতের ওয়ার্ল্ড কাপগুলো যদি দেখি, আইপিএল গুলো যদি দেখি, আইপিএল যেহেতু সবচেয়ে আলোচিত আসর, ওখানে কিন্তু একটা কনসিস্টেন্ট উইকেটে খেলা হয়, মানে এখানে বারবারই কিন্তু প্লেয়ারদের অ্যাডজাস্ট করতে হচ্ছে। আইসিসি কিন্তু বলেছে অলরেডি, তারা স্বীকার করেছে যে আপ টু দ্য মার্ক উইকেট হয় যেটা চেয়েছিলাম আমরা, এর মধ্যে ভালো করলাম, জানি না এত শর্ট টাইমে কীভাবে ভালো করবে। নিশ্চয়ই এক্সপার্ট ওখানে আছেন, হয়তো ড্রপিং উইকেট, নিশ্চয়ই অন্য কিছু, হয়তো আরেকটু পানি বা হার্ড রোল বা লাইট রোল, কোনো একটা মেকানিজম বের কিছু একটা করবে। ওরা কনফিডেন্স বলেছে কি আমরা ডে বাই ডে এটা আরও ইমপ্রুভ হয়ে যাবে। সেটাই। আমরা আবার একটু বাংলাদেশ প্রসঙ্গে ফিরে আসবো, কারণ বাংলাদেশের কিন্তু পরের ম্যাচটা খুব দূরে না,
সাউথ আফ্রিকার বিপক্ষে 10 তারিখ পরশুদিন। এবং সেক্ষেত্রে যদি দেখা যায় সেই ম্যাচটা নিউ ইয়র্কে, যেহেতু নিউ ইয়র্কের উইকেট নিয়েই কিন্তু সব অবজেকশন, বেশি অবজেকশন, এবং সেখানে এলোমেলো রান হচ্ছে, স্কোর হচ্ছে, সেখানে কি দাঁড়াবে? আমি মনে করি বাংলাদেশ টিমকে আসলে মানে এই যে যেটা আমি সবসময় বলি, উইকেট আমার কন্ট্রোলে না, ওই দল আমার কন্ট্রোলে না, আমরা কিছু ভিডিও ফুটেজ দেখবো। বাংলাদেশ যেভাবে যাচ্ছে খালি 2-3টা জায়গায়, কারণ টি-20তে অত বেশি প্ল্যান হয় না, ব্যাকফায়ার করে। আমার মনে হয় কিছু কিছু প্ল্যান দরকার, কি আমরা 6 ওভারে উইকেট দিব না। যদি আজকে আফগানের ব্যাটিং দেখেন আপনার, ওরা কিন্তু 10 ওভারে উইকেট দেয়নি, আর 55 রান হয়েছে। তো ওই টাইপের ছোটো ছোটো প্ল্যান করতে হবে, কারণ যেহেতু বড় প্ল্যান আমরা পারবো না, কেন আমরা কিছুটা টপ অর্ডার ব্যাটিংয়ের কথা বলছি, আমরা অফ ফর্মে আছি। এটাই হচ্ছে কোচের কাজ। টপ লেভেলে কিন্তু কোচিংটা বড় কাজ না। আপনি আপনার ব্যাটসম্যানকে বা অফ ফর্মকে, আপনি বোলার হোক ব্যাটসম্যান হোক, আপনি কীভাবে কথা বলে তাকে মোটিভ করতে পারেন, যতই বড় সাইকিস্ট হোক। কিন্তু ওই একটা জায়গায় যে আমি চাচ্ছি তুমি আজকে 15 বল খেলো, কারণ লিটন 15 বল খেললে ও 18-20 করবে। তো ওই টাইপের একটা কিছু মোটিভ আমার যদি উইকেটের ঝামেলা থাকে, তখন মাথায় রাখতে হবে উইকেট যদি ডিমান্ড না করে আমরা 140 করবো। বাট 6 ওভারে আমি লস অফ 1 উইকেট, আমরা 45 চাই বা 40 চাই, ওই যে আমরা 50-60 চাই না। তো ওই টাইপের প্ল্যান মনে হয় এগিয়ে যাবে। আর যে টাইপের এই ফিল্ডিংয়ের ছিল বাংলাদেশের, কি বলে ইন্টেন্সিটি, এই টাইপের যদি কন্টিনিউ করে অবশ্যই মানে অনেক ভালো খেলার সময়। একদম সাউথ আফ্রিকা ওই দিন ভালো খেলেছে, বাট শ্রীলঙ্কা বেশি বাজে খেলেছে। তো ওইটার জন্য আমার মানে বাংলাদেশের ভালো অপরচুনিটি। ওই 80 রান করতে সাউথ আফ্রিকা যে ব্যাটিংটা করেছে, সেটা কিন্তু খুব কমফোর্টেবল ব্যাটিং ছিল। কমফোর্টেবল করেনি, 3 উইকেটে পড়ে গিয়েছিল, 4 উইকেট পড়ে গিয়েছিল। হ্যাঁ, প্রথমে 3 উইকেট পড়ে গেল, তারপরে ওইটাই বলছিলাম আমি। তো আমার মনে হয় যে বাংলাদেশকে এই জায়গাটা একটু অত বড় চিন্তা করে না, ছোটো ছোটো চিন্তা করে। কোচের দায়িত্ব, ক্যাপ্টেন একটু ডাউন আছেন, ওনায় কীভাবে করবে। মাহমুদুল্লাহ আছেন, কথা বলে দুইটা, সাকিব মাহমুদুল্লাহ দুইটা কথা অনেক যথেষ্ট, এত বেশি কথা না, সিম্পল কথা। আর পজিটিভ মাইন্ডের নাম দেখে আমরা এই ম্যাচটা খেলছি। আমরা সেকেন্ড রাউন্ডে যাবো কি না এটা পরের ব্যাপার। হল্যান্ড জিতলে আমরা সেকেন্ড রাউন্ড, এই টাইপের চিন্তা। আমি তো খেলেছি ওয়ার্ল্ড কাপে, যেমন আমরা সাউথ আফ্রিকা ইন্ডিয়াকে হারানোর পর আমরা আয়ারল্যান্ডের সঙ্গে স্কটল্যান্ড হেরে গেছিলাম। প্রেশার, এটা যে হেরে যায় কী হবে, আমরা হেরে গিয়েছি। তো ওই চিন্তা না করে এই ম্যাচটা চিন্তা করা উচিত বাংলাদেশ। এবং টিম ম্যানেজমেন্ট থেকেও বারবারই একটা কথা বলা হয় যে ম্যাচ বাই ম্যাচই প্ল্যান করা হয়, এক্স্যাক্টলি। আমরা যখন আলাপ করব তখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ যেহেতু গুড স্টার্ট করলো, এবং শ্রীলঙ্কা কিন্তু অলমোস্ট টুর্নামেন্ট তাদের জন্য ধূসর হয়ে গেছে 2 হারে। এখন বাংলাদেশ সাউথ আফ্রিকার সঙ্গে যদি জিতে যায় তাহলে তো খুব সহজ, কিন্তু তা না হলে কিন্তু বাংলাদেশ নেদারল্যান্ডস ম্যাচটাই হয়ে দাঁড়াবে তখন একটা এই গ্রুপের ক্রুশিয়াল ম্যাচ। হ্যাঁ, অবশ্যই। আমি ওটাই বললাম যে আমাদের এই ম্যাচটা চিন্তা করা উচিত। হয়তো আমরা আলোচনা করছি প্লেয়ার কি চিন্তা করে, দল কি চিন্তা করে, আমরা তো বলবো অবশ্যই যে তারপর আমাদের অপশন থাকবে। হল্যান্ডের জন্য পরে চিন্তা করবো, বাট তারপরে হল্যান্ড কিন্তু মানে সারপ্রাইজ প্যাকেজ। কিন্তু ওদের যে বলিং, যেহেতু উইকেটের হেল্প আছে, ওরা পুরো উইকেটের ইউজ করে। আপনি যদি, আমি জানি না কার সাথে হল্যান্ডের খেলা দেখছিলাম, 4টা বলার, লেফট আর্ম স্পিনারটা, আরেকজন নামটা ভুলে গেলাম, যাই হোক। তো ওই একটা জায়গায় কিন্তু হল্যান্ড কিন্তু ভালো দল। এবং ইন্টারেস্টিং একটা ব্যাপার আপনার সঙ্গে শেয়ার করি, সেটা হচ্ছে বাংলাদেশ, শ্রীলঙ্কা যেমন বাংলাদেশের সঙ্গে এখন প্যানিক করে অনেক বেশি যখন খেলাটা হয়, বাংলাদেশ কিন্তু আবার নেদারল্যান্ডসের সঙ্গে প্যানিক করে। অবশ্যই, ওয়ার্ল্ড কাপে হারার রেকর্ড আছে। যেটা বললাম, প্রেশার কাজ করে তখনই যখন আপনি রেজাল্ট নিয়ে চিন্তা করবেন। হল্যান্ডের সঙ্গে বাংলা রেজাল্ট নিয়ে চিন্তা করে, এটা যদি হেরে যাই, যেটা হয় সবসময় হয়েছে। আমরা কিন্তু এগেনস্ট অস্ট্রেলিয়া কিন্তু মন খুলে খেলি, এগেনস্ট শ্রীলঙ্কা কিন্তু আমরা অনেকগুলো উইনিং ভালো নোট বলে কিন্তু আমরা এগ্রেসিভ খেলি, শ্রীলঙ্কার সাথে কিন্তু অনেক এগ্রেসিভ খেলি, আপনি যদি ম্যাচ দেখবেন। তো ওই একটা জায়গাতে আমার মনে হয় বাংলাদেশকে সাউথ আফ্রিকা চিন্তা করা উচিত। এগেনস্ট সাউথ আফ্রিকা উইথ হল্যান্ডের সঙ্গেও ভয়ের কিছু নেই, আমরা মন খুলে খেলবো। কেন, যেটা আমাদের নেগেটিভ জিনিস আলটিমেটলি আমরা পার পাইনি। যেমন আজকে কিন্তু আমরা ফিল্ডিংয়ে কোনো ভয় পাইনি মনে হয়েছে, বলিংয়ে রিকভার করেছি। তো অনেকগুলো পজিটিভ, 2-1 নেগেটিভ দিত, ওটা অফ ফর্মে। সবচেয়ে আমরা যে কথাটা সবাই বলছিলাম যে একটা জয় বাংলাদেশ দলকে আবার আগের জায়গায় আনতে পারে, তো সেটা তো পাওয়া গেছে। এটাই হচ্ছে পাওয়া গেছে না, আর একটু কমফোর্টেবল জয় হলে ভালো হতো। কারণ এখনো কিন্তু বিশ্বাসটা কমপ্লিট হয়নি আজকে যেভাবে জয়লাভটা হয়েছে। বাট যদি আমরা আজকে 5 উইকেট জিতে যেতাম তাহলে কিন্তু বিশ্বাস যায় থাকতো না, আমরা ব্যাটিং খারাপ করিনি। কিন্তু এটা স্টিল আমাদের ডাউট যে ব্যাটিং আমাদের কী হবে, 160 করে ফেললে আমরা কী করবো, অজান্তে প্লেয়ারদের মাথায় আসতে পারে। ইনশাআল্লাহ, হোপ ফর দ্য বেস্ট। আচ্ছা, আমরা যদি নর্মালি ক্রিকেটে দেখি যে উইনিং 11টা বদল হয় না, কিন্তু যে অবস্থা দাঁড়িয়েছে তাতে আপনি, যদিও পরশুদিন ম্যাচ, খুব তো হাতে সময় নেই, সৌম্যর যে চেহারা দেখা গেল, এখানে কি আসলে শেষ পর্যন্ত পরিবর্তন আনতেই হবে? আমি কখনো এটা বিলিভ করি না উইনিং আমি বদলাবো না, আমি উইনিং এর পরও বদলাইতে পারি, এটা আমরা পার্সোনাল। ইভেন ম্যাচ বাই ম্যাচ হিসাব করে, ম্যাচ বাই ম্যাচ, ইভেন লেফট আর্ম, ওদের লেফট আর্ম বেশি বলে আমাকে অফ স্পিনার খেলাইতে হবে, এটা আমি একদমই পক্ষপাতি না সবসময়। আমার মনে হয় যদি ম্যানেজমেন্ট মনে করে ওর সঙ্গে কথাটা তো নিশ্চয়ই হয়, আমার মনে হয় একটা চান্স দরকার। একটা প্লেয়ার 20 ওভারে খেলা তো, মানে 120 বলের খেলা তো, একটা চান্স নিতেই পারে ব্যাটসম্যান।
অনেককে জাকিরকে দিয়ে। আমার কাছে মনে হয় কেন সৌম্য চাইলেও পাচ্ছেন না, উনি চাইলেও এরকম মনে হচ্ছে। উনি তো বেস্ট চাচ্ছেন, বেস্ট হয় কারণ ওর আমি কোচিং ছিলাম, আমি 16তে রংপুর একজন ছিল, উনি টপ অনেক চেষ্টা করতে হয় না ইসলাম, তো ওই জন্য একটা রেস্ট দেওয়া যেতেই পারে সৌম্য। ডেফিনেটলি। আমরা অনুষ্ঠানে একদমই শেষ দিকে আপনার কাছে ছোট্ট একটা বিষয় জানতে চাই, সাবেক ক্রিকেটার হিসাবে এই পরিস্থিতিতে মানে দলের জন্য আপনার কি বলার আছে? বেশি চিন্তা না করে সিম্পল একদম বল বাই বল বাংলাদেশে খেলা উচিত, ছোটো ছোটো প্ল্যান করা উচিত, ইন্ডিভিজুয়াল প্ল্যান হোক সেটা দলগত প্ল্যান হোক, এটা আমার মনে হয় তাহলেই সাকসেস হবে। কেন 120 বল আমি 22 বল খেলতে চাই, বা বোলার বলবে আমি এই 6টা বল করতে চাই, এই টাইপের ছোট্ট, আমি জানি ওরা জানে, তারপরে এটা রিকোয়েস্ট করে আপনার নেগেটিভ জিনিসটা তখন কম হবে, কারণ সব কিছু একসাথে আসলে আপনি এক্সিট করতে পারেন না। তো ওই একটা জায়গায় ছোটো ছোটো চিন্তাগুলো, আমি এই 20টা বল খেলবো, রান কত হবে জানেন, রান হবেই, কেন টি20তে আপনাকে রান করতেই হবে, হয় মারা বল মারবেন তখন, আর ভালো বললে আপনি এক নেবেন বা ট্যাপ করে রান নেবেন, যেটা শ্রীলঙ্কা স্টার্টিং করেছিল আজকে, পরে ওরা বেশি স্ট্রোক খেলতে পারেনি। জাভেদ ওমর, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, এই ছিল কাভার ড্রাইভের আজকের আয়োজন। আগামীকাল ঠিক একই সময় দেখা হবে নতুন আরেকজন অতিথিকে নিয়ে। সঙ্গেই থাকবেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে।